মা, বেলি কোথায়? ও আসেনি ইফতারের জন্য? অর্কের কণ্ঠে বেলির জন্য উৎকণ্ঠা লক্ষ্য করে হাসনা বললেন। তুমি বসো, অর্ক। বেলির শরীর তো তেমন ভালো না। ও যদি না আসে আমি ইফতার ওর ঘরে পাঠিয়ে দেব। ওর ঘরে পাঠিয়ে দেবে মানে? ও একা ইফতার করবে কেন? সবাই এখানে আছে। বেলি কেন একা থাকবে? অর্কের কথা শুনে আয়শা বেগমের মুখ পাংশুটে হয়ে গেল। ছেলেকে কিভাবে বলবেন যে বেলি সবার সাথে টেবিলে বসে খাবার খায় না? অনেক করে ডেকে এনে বসালেও কিছুক্ষণ বসে খাবার নিয়ে ঘরে চলে যায়। রহমান মঞ্জিলে ফিরে আসার পরে আয়শা এটা দেখে খুব কষ্ট পেয়েছিলেন। আক্ষেপ করে হাসনাকে যখন এ ব্যাপারে বলেছিলেন তখন সে শুধু বলেছে, বাদ দাও, বুবু। ওকে ওর মতো থাকতে দাও। সবকিছু চাইলেও আর আগের মতো হবে না। তুমি বেলিকে নিয়ে আর ভেবো না। হাসনার কণ্ঠে এমন কিছু ছিল যে তার প্রতি উত্তরে আয়েশা বেগম চেয়েও কিছু বলতে পারেননি। অর্ক আসবে এটা তো উনি জানতেন। শুধু প্রার্থনা করছিলেন মনে মনে যেন অর্কের সুখের সাথে বেলির মুখের হাসিও ফিরে আসে। এই যে গুমোট হয়ে থাকা আবেগের দীর্ঘশ্বাস সেটা উপলব্ধি করে তার বুকে হাহাকার করে। শুধু মনে হয় সময়ে থাকতে অনেক কিছু করার ছিল অথচ কিছুই করা হয়নি। আয়েশা বেগম অর্কের দিকে তাকিয়ে বললেন, তুই বস। আমি বেলিকে ডেকে আনছি। মোহনা শাশুড়িকে বলল, মা, আপনি বসেন। আমি যাচ্ছি। কারো যাওয়া লাগবে না। দেখো বেলি ভাবি নিজেই এসেছে। সামারা উচ্ছ্বসিত হয়ে বলল। বেলি এসে কিছুটা দূরে যেয়ে এক কোণায় বসল। সাদা রঙের সালোয়ার কামিজ আর ওড়নাতে ওকে আসলেই বেলিফুলের মতোই লাগছিল। তবে অর্কের কাছে মনে হচ্ছিল এই বেলিফুল অনেক বেশি বিষণ্ণ। ঠিক যেন ধরলেই ঝরে পড়বে। হামিদ যে রহমান সাহেবকে নিয়ে আসলেন রুম থেকে। আর মোহাইমেন আসিফকে ধরে ধরে নিয়ে আসলেন। ভাইকে হুইলচেয়ারে বসা দেখতে যে মন সায় দেয় না। আয়েশা বেলিকে বললেন, এত দূরে কেন বসেছ? এখানে এসে বসো অর্কের কাছে। বেলি মৃদু হেসে বলল, আমি এখানেই ঠিক আছি, মা। বেলির মুখে আয়েশা বেগমের জন্য মা সম্বোধন শুনে অর্ক চমকে উঠল। ওই একটা ডাকের মাধ্যমে এক ঝলক বিশুদ্ধ আনন্দ যেন অর্কের হৃদয়কে আন্দোলিত করে দিল। মুখ থেকে যতই অভিমানের কথা বলুক না কেন বেলি মন থেকে অর্কের অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিয়েছে। এটা ভেবে অর্ক মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। রহমান সাহেবের কাছে এমন লাগছে যেন পবিত্র এই সুরের সাথে খুশির সওগাত নিজে থেকে আবার প্রবেশ করেছে রহমান মঞ্জিলে। পুরো পরিবারকে একসাথে দেখে তার চোখের কোণে খুশির অশ্রু খেলা করে। বেলি আসার পর থেকেই মাথা নিচু করে বসে আছে। একটা খেজুর, শশা আর পানি মুখে দিয়ে অন্য কোনো খাবার আর ধরছে না। অর্ক চুপ করে ওকে দেখেই যাচ্ছে। বেলি নিজেও জানে না ওর নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত অর্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আয়েশা বেগম বেলিকে ইফতারের প্লেট এগিয়ে দিয়ে বললেন, কিছুই তো খাচ্ছ না তুমি। এটা নাও। তোমার পছন্দের পাকোড়া আর ডিম চপ বানিয়েছি। খেয়ে দেখো। বেলি ভয়ে ভয়ে একটা ডিম চপের একটা কোনা ভেঙে মুখে দিল। ডাক্তার ওকে কি বলেছেন সেটা তো কাউকে বলা যাবে না। তাই বেলি সবার সামনে স্বাভাবিক থাকার জন্য অর্ধেকটা চপ খেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর অস্বস্তি লাগা শুরু হলো। বমি আটকানোর জন্য বেলি মুখে হাত দিতে উঠে দাঁড়ালো। কি হইছে বেলি? না খায়া কই যাও? বেলি রহমান সাহেবের দিকে তাকিয়ে কোনোমতে বলল, দাদাজান আমার পেট ভরে গেছে। আমি আর খেতে পারবো না। অর্ক বেলিকে চলে যেতে দেখে খাওয়া থামিয়ে দিল। ওর কপালে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কি হয়েছে বেলির? কিছুই তো তেমন খায়নি। তাহলে এভাবে চলে গেল কেন? অর্ক উঠে বেলির পেছনে যেতে নিলে হাসনা বলল, ওর ইদানিং গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে গেছে। আমি পরে যে 2 চিরা দিয়ে আসবো। তুমি না খেয়ে উঠো না। হাসনা হালিমের বাটি অর্কের হাতে দিয়ে আবার বলল, বুব তোমার জন্য নিজের হাতে বানিয়েছে খাসির মাংস দিয়ে। আর এই যে আমি পরোটা বানিয়েছি। খেয়ে দেখো সব ঠিক আছে কিনা। এক অদ্ভুত যন্ত্রণার দলা পাকিয়ে ওঠে অর্কের মাঝে। বেলির মতো ছোট মাকেও ওর কাছে খুব অচেনা ঠেকেছে। এমন লাগছে স্নেহের সূর্যকে সম্পর্কের দায়বদ্ধতার প্রাচীর ঘিরে ফেলেছে। এখন আদর আর মমতার মিষ্টি রোদ না বরং এক অদ্ভুত শীতলতা আভাস হাসনার মাঝে। অর্ক এক চামচ হালিম একটু পরোটা ভেঙে মুখে দিল। বুকের ভেতর থেকে উঠে আসা কান্নার তোড়ে এইটুকু খাবার গেলাও ভীষণ মুশকিল লাগছে। অর্ক পানি খেয়ে কোনো রকমে বলল, আমি নামাজ পড়ে আসছি। তারাবির নামাজ শেষে সবাই একসাথে খেতে বসলেও এবার বেলি আসলো না। সামারা ডাকতে গিয়ে দেখে বেলি শুয়ে আছে। পরে খাবে বলে আর আসেনি।
রহমান সাহেব মোহাইমেন আর আসিফের কাছে বেলির নামে বিচার দিলেন। ওর খাওয়ার ব্যাপারে অনেক অনীহা অনেক বেড়েছে। আজকে মাথা ঘুরে পড়ে গেছে। না জানে কখন কি হয়। অর্ক চুপ করে সব শুনল। তারপর প্লেটে খাবার সাজিয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মা, বেলির খাবার আমি নিয়ে যাচ্ছি। হাসনা এসে অর্কের কাছ থেকে প্লেট নিতে চাইলেন। তুমি খাও, আমি দিয়ে আসছি বেলিকে খাবার। ছোট মা, বেলির জন্য খাবার আমি নিয়ে যাব। আর তোমরা কেউ ওপরে আসবে না। রাতে আমি চিলেকোঠায় থাকব। বেলির সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। সবাই একদৃষ্টিতে চেয়ে দেখল অর্কের চলে যাওয়া। এবার কি ওদের স্বামী স্ত্রীর মাঝে আসলেই বোঝাপড়া হবে নাকি সবার আশা আরেকবার অঙ্কুরে ঝরে পড়বে? অর্ক খাবার নিয়ে চিলেকোঠার ঘরে এসে দেখল বেলি শুয়ে আছে চুপ করে। গায়ে একটা পাতলা কাঁথা দিয়ে কেমন জড়সড় হয়ে পড়ে আছে বিছানায়। দেখেই বোঝা যায় শারীরিক দুর্বলতা ওকে কতটা কাবু করে ফেলেছে। অর্ক টেবিলে খাবার রেখে বেলির পাশে এসে বসল। ওর মাথায় হাত বুলিয়ে ডাকল, বেলি, ওঠো, চলো, খেয়ে নাও কিছু। অর্কের স্পর্শ পেয়ে বেলি জলদি করে উঠে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11টা বেজে গেছে। বেলি ওড়না গায়ে দিয়ে উঠতে নেয় বিছানা থেকে। কিন্তু অর্ক ওকে থামিয়ে দেয়। কোথায় যাচ্ছ? সবার সাথে খেতে আসনি কেন? আমার ক্ষুধা পায়নি। তুমি যাও, পরে আমি খেয়ে নেব। অর্ক তীক্ষ্ণ চোখে বেলির দিকে তাকিয়ে বলল, ক্ষুধা নেই কেন? তখন তো ইফতারও করনি ঠিক মতো। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগলেই বাবাকে বলছো না কেন? আর সেটা করতে না চাইলে কালকে আমার সাথে হাসপাতালের যাবে। বেলি অর্কের কথা শুনে চমকে ওঠে। তাড়াতাড়ি করে বলল, কি বলছো এসব? আমি ঠিক আছি। রোজা রাখার জন্য একটু দুর্বল লাগে। আর কিছু না। হাত মুখ ধুয়ে এসো, ভাত খাবে। অর্ক, তুমি এখান থেকে যাও প্লিজ। আমি পরে খেয়ে নেব। অর্ক বেলির কথা না শুনে খাবারের প্লেট নিয়ে ওর সামনে রাখল। বেলিকে আদেশের সুরে বলল, চুপ করে বসো। আমি কিছু খাইনি। এখন তোমার সাথে খাবো। কোনো কথা না বলে খাওয়া শুরু করো। বেলি অর্কের কথা শুনে আর দেরি করল না। তাড়াতাড়ি করে ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গিয়ে দেখল পারছে না। অনেকবার চেষ্টা করেও ও দরজা খুলতে পারল না। অর্কের দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। এত চেষ্টা করে লাভ নাই। দরজা আমি লক করে দিয়েছি আর চাবি আমার পকেট আছে। অর্ক, দরজা খুলে দাও। আমি আমার ঘরে যাব। কেন? এই 4 বছরে তো নিজের ঘরে যাওনি। বাকি সব ফেলে এখানেই ছিলে এতদিন। তাহলে এখন কেন যেতে চাইছো? তোমার না হওয়া সংসারের মায়া কাটিয়ে কেন যেতে চাইছো? অর্ক এসে বেলির মুখোমুখি দাঁড়ায়। মায়া কাটায়নি, কিন্তু যা আমার না সেটা না পাওয়ার আক্ষেপ কাটিয়ে উঠেছি। অর্ক বেলির আরো কাছে এসে দাঁড়ায়। আচ্ছা, তা কিসের আক্ষেপ কাটিয়ে উঠেছ সেটা আমিও শুনি। অর্ক বেলির যত কাছে এগিয়ে আসে, বেলি ততটাই পেছাতে থাকে। একসময় দরজায় ওর পিঠ থেকে যায়। অর্ক বেলির একদম কাছে চলে এসেছে। এতখানি কাছে যে ওদের নিঃশ্বাসের উত্তাপ যেন একে অপরের আকাঙ্ক্ষার নিভু নিভু প্রদীপকেও প্রজ্বলিত মশালে পরিণত করছে। অর্ক ঝুঁকে বেলির কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলে, আমিও শুনতে চাই আজকে তোমার না বলা ভালোবাসার প্রতিটি স্পন্দনকে। অনুভব করতে চাই আমাদের মধ্যেকার প্রণয়ের মূর্ছনাকে। বেলি, আমি তোমাকে আমার সবটুকু দিয়ে উপলব্ধি করতে চাই। বেলির যেন দম আটকে আসছিল। এভাবে অর্কের এতটা কাছে থাকলে ও নিজেকে সামলাতে পারবে না। কিন্তু নিয়তির নির্ধারিত সীমাবদ্ধতাকে মেনে নেওয়া ছাড়া ওর সামনে আর কোনো পথ খোলা নেই। তাই না চাইতেও ও নিষ্ঠুরের মতো ধাক্কা দিয়ে অর্ককে সরিয়ে দিল। চিৎকার করে বলল, আমার কাছে আসবে না তুমি। ভালোবেসে অধিকার নিয়ে কাছে আসার মতো আর কিছু অবশিষ্ট নেই আমাদের মাঝে। তুমি সেই অর্ক নেই যে শুধু আমার ছিল। আর আমিও ওই বেলি নেই যাকে তুমি নিজের করতে পারো। অর্ক বেলির কোমরে হাত দিয়ে ওকে টেনে নেয় নিজের বুকে। ওর চোখে চোখ রেখেই বলে, আমি তোমার ছিলাম দিয়ে কি বোঝাতে চাইছো? তোমার প্রতি আমার একনিষ্ঠতায়, আমার উজাড় করা ভালোবাসায় কোথায় খাদ খুঁজে পেয়েছো? বেলি বারংবার চেয়েও নিজেকে অর্কের বাহুবন্ধন থেকে দূরে নিতে পারে না। ও যত চেষ্টা করছে অর্ক ততটাই মরিয়া হয়ে ওকে শক্ত করে আঁকড়ে ধরছে নিজের সাথে। তুমি এভাবে জোর করতে পারো না, অর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কের সেই অধিকার আমরা দুজনেই হারিয়েছি। প্লিজ, আমাকে যেতে দাও। আমি যা হারিয়েছি তা সুদ সমেত বুঝে নেওয়ার জন্য ফিরে এসেছি। কিন্তু তুমি কি করছো? সেদিন আমার ভালোবাসাকে না হয় রাগ করে, ক্ষোভের বশে প্রত্যাখ্যান করেছিলে। কিন্তু আজ নিজের ভালোবাসাকে আড়াল করছো কেন? কেন নিজেকে আমার কাছ থেকে দূরে নিতে চাইছো?
আমি কি তোমার আসলেই ছিলাম অর্ক? সত্যি করে বলো তো, নিজের ভাবলে এভাবে ফেলে যেতে পারতে? মাসের পর মাস, বছরের পর বছর এভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতে? আমার জায়গা আরেকজনকে দিতে পারতে? বেলির চোখের অভিমানের স্রোতধারা দেরিতে হলেও অর্কের দৃষ্টির সম্মুখে আসলো। অর্ক বেলির আন্ত মুখটি তুলে ধরে ওর কপালে দীর্ঘ চুমু খায়। ভালোবাসার গভীর স্পর্শ একে দিয়ে বলে, আমি তোমার জায়গা কাউকে দেইনি, বেলি। ফেলে গিয়েছিলাম কারণ তুমি চেয়েছিলে। মনে আছে আমার মরা মুখও দেখতে চাও না একথা তুমি আমার মুখের ওপর বলেছিলে। বেলি নিজের উচ্চারিত বিশ্বাসময়ের কথাগুলো ভেবে নতুন করে কুণ্ঠিত হয়। মাথা নিচু করে চোখ লুকায় অর্কের কাছ থেকে। সেদিন ওই কথা বলার যে স্পর্ধা বেলি দেখিয়েছিল তার শাস্তি ও নিজেকে দিয়েছে এই জীবদ্দশাতেই। কিন্তু এই আখ্যান অনুচ্চারিত থাকুক অর্কের সামনে। এতেই যে সবার মঙ্গল। কি হলো, চোখ নামালে কেন? তাকাও আমার দিকে। অভিযোগ যখন করেছ তাহলে সেটার জবাব শোনার সাহসও রাখা উচিত। তোমার থেকে মুখ ফিরিয়েছিলাম কারণ নিজের কৃত পাপের বোঝা আমাকে মাথা তুলে তোমার সামনে আসার সাহস দেয়নি, সুযোগ দেয়নি। তোমার সাথে দূরত্ব রেখে আমার দিন রাত্রের সুখ, শান্তি, আকাঙ্ক্ষা সবকিছুকে দাফন করছিলাম যেন তুমি স্বস্তিতে থাকো। আর তখন যেন কি বলেছিলে আমি তোমাকে ভুলে থাকা শিখেছি। তোমার জায়গা আরেকজনকে দিতে শিখেছি। তাহলে এখন শোনো তুমি নিজে কি কি শিখতে পারোনি। তুমি আমাকে ভালোবেসেও আমার অনুভূতিকে সম্মান করতে শিখোনি। তোমার মনে একটু জায়গা বানানোর জন্য আমার আহাজারিকে আমলে নেওয়া শিখোনি। যার নিঃশ্বাসে তুমি ঘর বেঁধেছ, তার স্বপ্নের দুয়ারের অধিকার নিয়ে দাঁড়াবার সাহস করতে শিখোনি। আমার অপেক্ষায় নিজেকে পুড়িয়েও আমাদের ভালোবাসাকে আলোকিত করতে শিখোনি। দুজনের করা ভুলগুলোকে ভুলে এই সম্পর্কের শুদ্ধতার জন্য এগিয়ে আসতে শিখোনি। অর্কের কথাগুলো শুনে বেলির এতদিনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। নিজের সংযমকে ভুলে ও অর্কের কলার ধরে বলল, আমি শিখিনি ভালোবাসতে, আমি করিনি সম্পর্কের মূল্যায়ন, আমি রাখিনি কারো বিশ্বাসের মর্যাদা, আমি তো দোষী। তাহলে আমাকে কেন চাইছো নিজের জীবনে? যাকে চেক আর তালাকনামা দিয়ে ফেলে গিয়েছিলে তাকে কেন আজ ফিরে পেতে চাইছো? অর্ক, বাসার সবার কাছে ফোন করে কথা বলতে, অথচ আমার একটা মেসেজের জবাব দাওনি। একটাবার আমার কল রিসিভ করনি। একবার সুযোগ দাওনি আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করবার। আর সুযোগ দেবে কেন? স্ত্রী ভাবলে শাসন করতে, সুযোগ দিতে, তারপরে আবার আগলে নিতে। রাস্তার মেয়েকে তো আর স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না, তাই না মুর্তজা রহমান? অর্ক, এই জন্যই শুধু টাকার চেক দিয়ে তোমার জীবনে আমার জায়গা দেখিয়েছ। প্রতি মাসে টাকা দিয়ে বুঝিয়েছ আসলে আমাকে তুমি কি ভাবো। আমি তোমার টাকার বান্ডিলে আমার স্ত্রী হওয়ার মর্যাদা প্রতিদিন, প্রতি মুহূর্ত মরতে দেখেছি। আজকে এসেছ তুমি আমাকে গ্রহণ করবার অভিপ্রায় নিয়ে। যাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারোনি তাকে কোন অধিকারে নিজের বাহুবন্দী করছো তুমি? নাকি রাস্তার মেয়েকে তার মর্জির তোয়াক্কা না করেই ছোঁয়া যায়? বেলি আর কিছু বলতে পারল না। তার আগেই অর্ক ওর অধরজোড়াকে নিজের দখলে নিয়ে নিল। যতটুকু ভালোবাসা স্পর্শের মাঝে প্রকাশ করা যায় অর্ক তার চাইতেও বেশি আবেগ নিয়ে বেলির কাছে নিজেকে তুলে ধরল। এই আকস্মিক অথচ দুর্নিবার ছোঁয়ায় বেলি চমকে গেলেও নিজেকে অনুভূতিহীন করতে পারল না। না চাইতেও যেন অর্ককে আরো বেশি করে অনুভব করতে চাইল। কতক্ষণব্যাপী ওরা দুজন দুজনের মাঝে এভাবে ডুবে ছিল সেটা ওরা নিজেরাও বলতে পারবে না। হঠাৎ বাস্তবতার বোধগম্যতা ফিরে আসায় বেলি ছিটকে সরে গেল অর্কের কাছ থেকে। নিজের বুকের ভেতরের যে উন্মত্ত বাসনারা ডানা চাপটানো শুরু করেছে তাদের আটকাতে না পারলে যে অনেক বড় অনর্থ হয়ে যাবে। বেলি চোখের পানি মুছে অর্কের দিকে তাকিয়ে কঠিন সুরে বলল, অর্ক, তুমি যাবে এখান থেকে নাকি আমি কল করে কাউকে ডাকব? তুমি কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই? আর তুমি কি চাও আমি মরে যাই? বলো, জবাব দাও। অর্ক যেন বেলির হঠাৎ এই পরিবর্তনকে বুঝতে পারছিল না। কিছুক্ষণ আগেও তো বেলির মাঝে অর্ক নিজের প্রিয়তমা স্ত্রীকে খুঁজে পেয়েছে। বেলির একটু সারাতে ওদের মুহূর্তের মুগ্ধতাকে আকাশ ছুঁতে দেখেছে, কিন্তু এখন কেন বেলি এসব বলছে? কেন ও অর্ককে আবার কষ্ট দিচ্ছে? বেলি এবার আর নিজের অপর নিয়ন্ত্রণ হারালো না, বরং দৃঢ়তার সাথে বলল, নিজেকে এভাবে লাগামহীন করো না, অর্ক। এসব করে তুমি কিছুই ঠিক করতে পারবে না। আমার আর তোমার স্রোত কখনো এক মোহনায় মিলবে না। এর চেয়ে তুমি এলিশাকে নিয়ে নতুন করে জীবনে সুখের সন্ধান করো। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকবে।
অর্ক বেলির দিকে ঝাপসা চোখে তাকিয়ে থাকলো কিছুটা সময়। স্বপ্নভঙ্গের যন্ত্রণা তো ওর জন্য নতুন কিছু না, কিন্তু আজ মনে হচ্ছে ওর বেঁচে থাকাটা শুধু এই অভিশাপকে উপলব্ধি করবার জন্য যে বেলি কখনোই ওকে বুঝবে না, কখনো ওর ভালোবাসার গভীরতাকে অনুভব করতে পারবে না। অর্ক বেলিকে চিলেকোঠায় একলা রেখেই বের হয়ে যায়। বেলি মুখে ওড়না চেপে কান্নায় ভেঙে পড়ে। নিজের নিয়তির ওপর আজ ওর আসলেই অনেক রাগ হচ্ছে। কি হতো যদি ওর ভাগ্যে শুধু অর্ক থাকতো? কি হতো যদি জীবন ওকে আর কিছুদিন অর্কের বুকে থাকার আশীর্বাদ দিত? খুব কি বেশি কিছু চেয়েছে বেলি? কত প্রশ্নের জন্ম হয় ওর মাঝে, কিন্তু কোনোটার জবাব খুঁজে পায় না। বেলির অস্তিত্ব আজ ভীষণভাবে চাইছে অর্কের ভালোবাসার সাগরে ডুব দিতে, কিন্তু ওর জীবন্তরিত্ব অর্কের খেয়াঘাটে থামবে না। তার আগেই এই যাত্রার সমাপ্তি ঘটবে। আচ্ছা, অর্ক কি তখনও বেলিকে এভাবে ভালোবাসবে যখন বেলি ওর স্পর্শের সীমা থেকে চিরতরে হারিয়ে যাবে? বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। বাতাসে টেবিল থেকে পেনস্ট্যান্ডটা পড়ে যায়। সেই শব্দে বেলির ঘোর ভাঙে। বিছানার ওপর এখনো অর্কের আনা খাবারগুলো রয়ে গেছে। ও বলেছিল কিছু খায়নি, বেলির সাথে খাবে। অর্কের চেহারায় বেদনার যে বিষাক্ত নীল রং দেখেছিল তখন সেটা ভেবে বেলির বুক চিরে আবার কান্না আসতে চায়। ও মুখ মুছে প্লেটটা নিয়ে ছাতা হাতে বের হয়। খাবারগুলো ফ্রিজে রাখতে হবে। কিন্তু ছাদে আসতেই বেলির যেন দম আটকে আসে। এমন ঝড়ের রাতে অর্ক এভাবে বৃষ্টিতে ভিজছে, তার মানে তখন ও চলে যায়নি বেলিকে একা ফেলে। এখানে একা এই প্রচণ্ড বৃষ্টির মাঝে দাঁড়িয়েছিল। অর্ককে এভাবে দেখে আতঙ্কে বেলির হাত থেকে খাবারের প্লেট আর ছাতা পড়ে যায়। ও ছুটে যেয়ে অর্কের হাত ধরে, কি করছো তুমি এখানে? এত ঝড়ের মাঝে কেন দাঁড়িয়ে আছো? কি অবস্থা করেছ নিজের? অর্ক বেলির দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি এখনো তোমাকে ছাড়া আর কিছু ভাবতে শিখিনি, বেলি। তোমার দেওয়া কষ্টগুলোকে মনে রেখে তোমাকে ভুলতে শিখিনি। এই বুকে ভালোবাসার যে ঝড় বইছে, আজ এতগুলো বছরেও সেটাকে সামলে নিজেকে গুছিয়ে নিতে শিখিনি। তোমার অপেক্ষায় মরতে শিখেছি, কিন্তু তুমি বিহীন অন্য মোহনায় এই ব্যর্থ জীবনের খেয়া বেড়াতে শিখিনি। তোমার স্পর্শের আকাঙ্ক্ষায় আর কিছু পাওয়ার আশা করতে শিখিনি। এত এত ব্যর্থতা আমি কোথায় রাখি, বেলি? বলো না, তুমি আর কি করলে আমি তোমার কাছে আসার, তোমাকে ভালোবাসার যোগ্য হতে পারবো? এই এক জীবনে তোমাকে পাওয়ার জন্য আমাকে আর কতবার মরতে হবে, বেলি? বেলি অর্কের মুখে হাত দিয়ে থামিয়ে দেয়, ইশারা করে আর কিছু না বলার। জবাবে অর্ক ওর পায়ের কাছে রিক্ত, নিঃস্ব এক মানুষের মতো হাঁটু গেড়ে বসে পড়ে। নিরুপায় বেলির অসহায় চোখে তাকিয়ে দেখে ভালোবাসার মানুষের এমন বিধ্বস্ত অবস্থা। ওর চোখের সামনে অর্ক আবারও এভাবে নিজেকে কষ্ট দিচ্ছে, আবারও নিজের মৃত্যু কামনা করছে। অর্ককে এমন করতে দেখে বেলি নিজেকে আর সামলাতে পারে না। ছাদের মাটিতে বসে ওকে জড়িয়ে ধরে অর্ক বেলির বুকে মাথা গুজে দিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। প্রলাপের মতো করে বলতে থাকে ওই 4 বছরের দিনরাত্রির হিসেব যা বেলির অজানা ছিল। কিভাবে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে শুধু বেলিকে ফিরে পাবার আশায়, কিভাবে একাকিত্বের যন্ত্রণা ভোগ করেছে ওর ক্ষমা পাওয়ার প্রতীক্ষায়, সেসব অর্ক বেলিকে খুলে বলে। আর ওই অজানা অধ্যায়ের উন্মোচন যেন বেলির মাঝে অনুতাপের লাভার উদ্গীরণ করছে। আমাকে আর শাস্তি দিও না, লিজ। আমি তোমাকে আঘাত জেনে বুঝে করিনি। ছুটে এসেছিলাম তোমার কাছে মাফ চাইতে, কিন্তু তুমি আমাকে সুযোগ দাওনি। আজ আবার ভিক্ষা চাইছি, বেলি। আমাকে মাফ করে দাও। আমি শুধু তোমার সুখের কথা ভেবে নিজেকে তোমার কাছ থেকে দূরে রেখেছি। নিজেকে শাস্তি দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, বেলি। তুমি বিহীন এই জীবনের ভার আমি আর বইতে পারছি না। তুমি হয় আমাকে গ্রহণ করো আর নাইলে মেরে ফেলো। বিশ্বাস করো, আমি হাসিমুখে পৃথিবী ছেড়ে চলে যাব এই ভেবে যে এটা আমার বেলিফুলের চাওয়া ছিল। প্লিজ, বেলি, এই রহমটুকু আমাকে করো। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর দুজন মানুষ এই বর্ষণে নিজেদের ভুল ত্রুটির হিসেব ভুলে একে অপরকে আঁকড়ে ধরে বসে আছে। এই ঝুম বর্ষণ যেন ওদের ভালোবাসার জন্য আশীর্বাদ নিয়ে এসেছে। অর্ক কাঁপছে দেখে বেলি ওকে জোর করে চিলেকোঠার ঘরে নিয়ে আসে। একটা শুকনো ওড়না নিয়ে যত্ন করে ওর মাথা মুছে দিতে নেয়, কিন্তু অর্ক সেটা ফেলে দিয়ে বেলিকে টেনে নেয় নিজের বুকের মাঝে। অস্থির হয়ে ওর কোমল তনুর আনাচে কানাচে খুঁজতে থাকে ভালোবাসার উষ্ণতা। অর্কের পাগলামো দেখে এবার বেলি আর বাধা দেওয়ার সাহস পায় না। ওর আর্জিতে নিজের মর্জির সম্মতি দিয়ে দেয়। স্বামী স্ত্রীর খুব গোপন কিছু বোঝাপড়া থাকে যা পূর্ণতা পায় অধিকারের স্পর্শে। আলিঙ্গনের শক্তিশালী বুনোটে প্রাপ্তির রঙিন প্রজাপতি ডানা মেলে।
আজ এই প্রথম অর্ক আর বেলি স্ত্রীর পূর্ণতার পরিতৃপ্তি টের পাচ্ছে একে অপরের বাহুডোরে, দুজন দুজনকে অনুভব করছিল খুব করে। আন্ডারস্কোর 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 26শে রমজানের রাত। পবিত্র রজনীতে ধর্মপ্রাণ রোজাদারগণ বিশেষ প্রার্থনায় মগ্ন। রহমান মঞ্জিলের অন্দরমহলে এক অন্যরকম শান্তি বিরাজ করছে। দীর্ঘ 23 বছর পরে পুরো পরিবার এবার একসাথে ঈদ উদযাপন করবে। 19টা বছর হামির রহমান মঞ্জিল থেকে দূরে ছিলেন আর তারপরে 4 বছর অর্ক বিদেশে পড়েছিল। এবার সবার সব মান অভিমান ঘুচবে এই আশায় রহমান সাহেব বুক বেঁধেছেন। সবকিছু এবার পূর্ণাঙ্গ খুশির ছোঁয়ায় পরিপূর্ণ হবে। বাসায় আজকে কুরআন খতম দেওয়া হয়েছে। ইমাম সাহেব আরও কয়েকজন হুজুরকে নিয়ে এসে দোয়া করে গেছেন। ইফতারের সাথে রাতের জন্য বিরিয়ানি রান্না করে পাঠানো হয়েছে মসজিদ আর মাদ্রাসায়। রহমান সাহেব রাতে ইবাদত করার নিয়তে মসজিদেই কাটাবেন। তার সাথে মোহাইমেন আর হামিরও গেছেন। আগামীকাল শিশির ঢাকা থেকে মাহাদকে সাথে নিয়ে আসবে। অর্ক বাড়িতেই রয়েছে। বেলির সেই সন্ধ্যা থেকে কয়বার বমি হয়েছে, সাথে জ্বর। বড় বাবার দেওয়া মেডিসিন খেয়ে ও চুপ করে শুয়ে আছে খাটের এক কোণায়। আর মাটিতে জায়নামাজ বিছিয়ে অর্ক নামাজ পড়ছে। অনেকটা সময় ইবাদত করে অর্ক আল্লাহর দরবারে হাত তুলে বেলিকে চাইল। নিজের করা ভুলের মাফ তো ও সারা জীবন ধরে চাইবে, তার প্রায়শ্চিত্ত করবে। কিন্তু বেলিকে ছাড়া একদিন, একটা মুহূর্ত কাটানোর কোথাও অর্ক ভাবতে পারে না। যেই মেয়েকে ও মন প্রাণ সব দিয়ে চেয়েছে, যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, স্ত্রী হিসেবে নিজের ইহকাল আর পরকালের সঙ্গী হিসেবে যাকে কবুল করেছে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহ পাক পূরণ করতে পারেন। সত্য সামনে আসার পরেও বেলির অদ্ভুত নির্লিপ্ততা অর্ককে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। 4 বছর 8 মাসের এই অসম্পূর্ণ দাম্পত্যে অর্ক প্রথমবার নিজের স্বামী হওয়ার অধিকার খাটিয়েছে, কিন্তু চূড়ান্ত মুহূর্তে থেমে গেছে বেলির নিস্তব্ধতার কাছে, ওর নিষ্ক্রিয়তার কাছে। এই যে রাতের পর রাত ওকে বুকের মাঝে নিয়ে কাটাচ্ছে, কিন্তু দূরত্বের দেয়াল যেন রয়ে গেছে। বেলির শরীরের ভাঁজে অর্ক নিজের পৌরুষের জৌলুসকে জয়ী করতে চায় না, বরং ওর পবিত্রতায় নিজেকে শুদ্ধ করতে চায়। অতীতে নোংরা মেয়ে বলে বেলিকে অসম্মানের সাথে স্পর্শ করতে চেয়েছিল অর্ক। এই অপরাধ থেকে ও মুক্তি চায়। আর এটা শুধু বেলির মন থেকে মেনে নেওয়া একটা আলিঙ্গনই দিতে পারবে। হ্যাঁ, বেলিকে অর্ক যখন বুকে টেনে নেয় ও বাধা দেয় না সত্যি, বরং মাঝে মাঝে অর্কের আদরের ছোঁয়ায় বেলি নিজেও যেন ওকে কাছে পেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত এক অজানা দেয়ালের অন্তরালে বেলি মৃত আত্মার মতো নিষ্প্রাণ হয়ে থাকে। ওর মাঝে অর্ক তখন কোনো প্রাণের স্পন্দন খুঁজে পায় না। বেলির নিঃশ্বাসে অর্ক যেন তখন জীবনের উষ্ণতার অভাব সবচেয়ে বেশি অনুভব করে। কিন্তু আর কত প্রতীক্ষা করবে অর্ক? ওর সাহস, ধৈর্য আজ যেন সব হাল ছেড়ে দিচ্ছে। চোখের পানিতে আজ ওর সব স্বপ্নরা যেন ঝরে পড়ছে। অর্ক শেষ পর্যন্ত তাই আল্লাহর কাছে দোয়া চাইল, হয় আপনি বেলিকে আমার নসিবে কবুল করেন, ওর মনে আমার জন্য রহম দিয়ে দেন যেন ও আমার ভুল ক্ষমা করতে পারে, সব ভুলে আমাকে গ্রহণ করতে পারে। আর যদি এটা আমার অন্যায় চাওয়া হয়ে থাকে তাহলে আমার নসিবে আপনি মৃত্যু কবুল করে নেন। এই জীবন থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। মোনাজাত শেষ করে অর্ক বেলির শিয়রের কাছে এসে বসল। কপালে হাত দিয়ে দেখল হালকা জ্বর এখনো আছে। চোখের নিচে কেমন কালি পড়ে গেছে ওর। হাত পা সব ফ্যাকাশে হয়ে গেছে। মোহাইমেন সাহেব কয়েকবার বেলিকে হাসপাতালের নিয়ে কিছু টেস্ট করাতে চেয়েছেন, কিন্তু ওর একটাই জেদ, রমজান মাসে হাসপাতালের যাবে না। পরে অর্ক ঠিক করেছে ঈদের পরে বেলিকে ঢাকায় নিয়ে ফুল চেক আপ করাবে। তখন ওর কোনো নিষেধ শুনবে না, দরকার হলে জোর করে তুলে নিয়ে যাবে। অর্ক বেলির বন্ধ চোখের পাতায় চুমু দিয়ে কপালে লেপ্টে থাকা চুলগুলোকে সরিয়ে দেয়। ওর ছোঁয়া পেয়ে বেলি আরো কাছে এসে আদুরে ভঙ্গিতে শুয়ে থাকে। বেলি, খাবে না কিছু? ওঠো, কিছু খেয়ে মেডিসিন খেতে হবে। বেলি বিরক্ত হয়ে চোখ বন্ধ করে বলে, খেলে বমি আসবে। তুমি কাছে থাকো আমার, আর কিছু লাগবে না। ঘুম জড়ানো কণ্ঠে কথাগুলো বলার সময় বেলির কোনো সংকোচ কাজ করেনি, বরং ও আরো শক্ত করে অর্ককে জড়িয়ে ধরেছে। না খেলে কিন্তু বাবা এসে আবার স্যালাইন লাগিয়ে দেবে। ওঠো সোনা, একটু করে খেয়ে নাও। উহু, বিরক্ত করো না তো, আমার কাছে এসে শুয়ে থাকো। অর্ক অবাক হয়ে দেখে বেলি নিজের মাঝে নেই। পূর্ণ সজাগ থাকলে ও কখনোই এভাবে বলতে পারত না। 4 বছর আগের বেলি কথা দিয়ে কলিজা ঘায়েল করতে পারত।
কিন্তু এই বেলি কিছু না বলেই জান কবজ করার মতো যন্ত্রণা দিতে পারে। অর্কের টেনে আনা 4 বছরের দূরত্ব এখনো বেলির আর ওর মাঝে মূর্তমান হয়ে আছে। অর্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বেলির গায়ের চাদরটা টেনে দিল। তারপর ওর জন্য খাবার আনতে নিচে গেল। অর্ক রান্নাঘরে এসে দেখল হাসনা বেলির জন্য যাও ভাত আর সাদা মুরগির ঝোল রান্না করছেন। অর্ক ফিরে আসার পরে ছোট মায়ের এক অচেনা রূপ দেখতে পাচ্ছে প্রতিনিয়ত। মানুষটা পরিবারের সবার খেয়াল রাখছেন হাসিমুখে, কিন্তু তার চোখে যেন ক্লান্তি আর হতাশার মিশেল। বেলির খাওয়া দাওয়ার খেয়াল রাখছেন নিয়ম করে, কিন্তু মেয়ের সাথে একবারও তাকে হাসিমুখে মমতার উষ্ণতা নিয়ে কথা বলতে দেখেনি অর্ক। যেই মানুষটা আব্বা আর বাপ ছাড়া অন্য কিছু বলে ডাকতেন না, আজ এতগুলো দিন ধরে উনি নির্বিকারভাবে অর্ককে ওর নাম ধরে সম্বোধন করছেন। সম্পর্কে যেন এক অন্যরকম শীতলতা টের পায় অর্ক। বুঝতে পারে না কি করলে এইসব ও ঠিক করতে পারবে। হাসনা তাকিয়ে দেখলেন অর্ক দাঁড়িয়ে আছে। চুলা বন্ধ করে হাত মুছে নিয়ে অর্ককে বললেন, কিছু লাগবে তোমার? কফি বানিয়ে দেব। অর্ক মাথা নেড়ে বলে, না, কফি খাবো না। তাহলে অন্য কিছু লাগলেই বলো, আমি বানিয়ে দিচ্ছি। বুবু মোহনা আর সামারাকে নিয়ে তোমার ফুফুদের বাসায় গেছেন নতুন জামা কাপড় নিয়ে। দুলা ভাইদের ঈদের দাওয়াতও দিতে হবে। বলেছে মা আমাকে। অর্ক গভীর দৃষ্টিতে হাসনাকে পর্যবেক্ষণ করছে। যেন হাসনার গুমট হয়ে থাকা মুখোশের আড়ালে লুকানো অনুভূতির আয়নায় অর্ক নিজেকে খুঁজছিল। কি দেখছো এমন করে? কিছু বলতে চাও? অর্ক, বেলি কোনো ঝামেলা করেছে আবার? অর্কের মনে হলো ওর রক্তাক্ত হৃদয়ে হাসনা না বুঝে আরেকটা আঘাত করেছেন। নিজেকে ওর অপদার্থ মনে হচ্ছে ছোট মায়ের সংকোচ আর শঙ্কার সামনে। অর্ক ধীর পায়ে হাসনার কাছে এসে তার হাত দুটো ধরে, তারপরে সেই ছোটবেলার মতো আবদার ধরে বলল, তুমি কি আমাকে একটু সময় দেবে ছোট মা? আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কয়েকটা প্রশ্নের জবাব দেবে। হাসনা অবাক হয়ে যান অর্কের কথা শুনে। এক অদ্ভুত বিষণ্ণতা ওর কণ্ঠে জুড়ে। তুমি বৈঠকঘরে যে বসো, আমি বেলির খাবারটা দিয়ে আসি। না ছোট মা, বেলির খাবার আমি নিয়ে যাব, কিন্তু তার আগে আমার তোমার সাথে কথা বলা দরকার। প্লিজ মানা করো না। রান্নাঘরের পাশ ঘেঁষে একটা বড় বারান্দা আছে, সেখানে মাদুর পাতা থাকে। হাসনা আর আয়শা বেগম সেখানে আচার ডালের বড়ি শুকাতে দেন। হাসনা অর্ককে নিয়ে বারান্দায় যেয়ে বসলেন। টুল পেতে দেওয়ার পরেও অর্ক সেখানে না বসে হাসনার পায়ের কাছে বসল। ছোট মায়ের হাঁটুতে মাথা রেখে বলল, তুমি আমাকে ছেলে বাবা বন্ধ করে দিয়েছ কবে থেকে বলো তো? অর্কের কণ্ঠ ধরে আসে কথাটা জিজ্ঞেস করতে যে, কি বলছো তুমি? কেন বলছো এ কথা? হাসনা কেমন সংকোচ নিয়ে প্রশ্ন করেন। অর্ক হাসনার হাতটা নিয়ে নিজের মাথায় রেখে বলে, প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে করার মতো চতুর মানুষ তো তুমি ছিলে না। এটা রপ্ত করলে কেন? আমার ছোটমাকে তুমি কোথায় লুকিয়ে ফেলেছ? হাসনা টের পান অর্কের চোখ থেকে উষ্ণ অশ্রুবিন্দু ঝরছে। উনি কোমল হাতে সেই জলকণা মুছে দিয়ে বলেন, কি জানতে চাও বলো, আমি জবাব দেব। অর্ক অর্ক মুখ তুলে হাসনার দিকে তাকিয়ে সাহস করে বলল, তুমি আমাকে যখন নাম ধরে ডাকো তখন বুঝতে পারো আমার বুকের ভেতরে কেমন লাগে। এমন মনে হয় কেউ খুব যত্ন করে কাঁচ ভেঙে কলিজায় লুকিয়ে এফর ওফর করে দেয়। যখন আমাকে এভাবে তুমি করে বলো, জানো নিজেকে কি নিঃস্ব আর অসহায় মনে হয়। আমি বেলিকে জয় করতে এসেছিলাম ছোট মা, কিন্তু তোমাকে কখন হারিয়ে ফেললাম সেটাই বুঝতে পারছি না। স্নেহের আঁচলে এমন নীরব অভিমান কবে জমা করলে তুমি? হাসনা অর্কের মাথায় হাত বুলিয়ে দেন আদর করে, ঠিক যেমনটা ছোটবেলায় ঘুম পাড়ানোর জন্য দিতে। কিন্তু মমতার এই স্পর্শে উষ্ণতার পরিবর্তে তার কণ্ঠে ফুটে ওঠে এক অদ্ভুত নিষ্প্রভতা। এক অচেনা অথচ খুব শান্ত স্বরে বললেন, দোষীপক্ষের শুধু অভিযোগনামা শুনতে হয়, পাল্টা অভিযোগ করতে হয় না। অপরাধী মেয়ের বাবা মা হিসেবে অভিমান করার সুযোগ কি আছে আমাদের? অর্ক চমকে ওঠে হাসনার কথা শুনে। এ যেন শব্দের গুঞ্জনকে ছাপিয়ে বিষে ভরা বান ভেসে আসছে তার কথায়। অর্ক হাসনার দিকে তাকিয়ে বলে, তুমি জানো তুমি কি বলছো? এইভাবে আমাকে শাস্তি দেবে তোমরা? একজন তো কাছে থেকেও যেন নক্ষত্রের দূরত্বে বসবাস করছে, এখন তুমিও এভাবে বলতে পারলে? আমার অপরাধ কি এতটাই ক্ষমার অযোগ্য তোমাদের কাছে যে এভাবে পর করে দিচ্ছ আমাকে? বেলির মায়ের মাঝে আমার ছোট মা হারিয়ে গেল কিভাবে? অর্ককে কান্না করতে দেখে হাসনার নিজের চোখ বেয়েও পানি পড়ে। হাজারবার না চেয়েও যেন এই হতচ্ছাড়া অনুভূতিরা অবগুণ্ঠন থেকে বের হয়ে সামনে আসে। কিন্তু হাসনা নিজেকে সামলে নেন।
চোখের পানি মুছে বলেন, তোমার ছোট মা হারিয়ে যায়নি, অর্ক। এ তোমার বড্ড ভুল ধারণা। এতগুলো বছর ধরে আমি আমার মেয়েকে বুকে আগলে নেইনি, একটু নরম সুরে কথা বলিনি, একবার ওর মাথায় হাত বুলিয়ে দেইনি এই ভয়ে যেন ভরসার স্পর্শে তোমার ছোটমা নিজেকে মেয়ের কাছে দুর্বল না করে দেন। 4টা বছর ধরে বেলি ঈদের দিন আমাকে সালাম করতে আসলে আমি মুখ ফিরিয়ে বলেছি লাগবে না, সবার মতো তোমার জন্য দোয়া থাকবে। কেন জানো? কারণ তুমি তোমার মায়ের কাছ থেকে দূরে ছিলে আমার গর্ভে ধারণ করা সন্তানের জন্য। নিজ পরিবারের স্নেহ, মমতাকে ফেলে দুর্দেশে পড়েছিলে ওই মেয়ের জন্য যাকে আমি জন্ম দিয়েছি। তোমার জন্য আমার মমতার কাছে বেলির ভুলকে কখনো প্রশ্রয় পেতে দেয়নি। জানো, ঢাকা থেকে সেদিন জ্বর নিয়ে ফিরে এসে বেলি প্রথমে আমাকে জড়িয়ে ধরল। কতদিন, কত মাস পরে আমার বুকে এসে নিজের মাথা লুকালো। আল্লাহ সাক্ষী আছেন, সেদিনও আমি আমার মমতার গলা টিপে ওকে সরিয়ে দিয়েছি আমার বুক থেকে। ওই মেয়ে কেমন অভিমান করে বলল, মা, আজকে অন্তত সরিয়ে না দিলে পারতে। কে জানে আর কখনো এই সুযোগ পাও কিনা। একথা শুনেও আমি ওকে সুযোগ দেইনি শুধুমাত্র তোমার জন্য। তোমার অপরাধীকে আমি মমতার চাদরে আগলে নেইনি। এরপরেও তুমি বলবে যে বেলির মায়ের কাছে তোমার ছোট মা হেরে গেছে। অর্কের বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। এ কেমন দমবন্ধ করা অভিমানের উপাখ্যান সামনে আসছে। অভিযোগ না করেও যেন এক মায়ের অশ্রুসিক্ত চোখ দুটি এখন আদালতের এজলাস হয়ে দাঁড়িয়েছে। অর্ক কি করে এসব ঠিক করবে? কতগুলো কাটা হৃদয়ের রক্তাক্ত প্রান্তর থেকে ছড়িয়ে ভালোবাসার ফুল ফোটাবে? তুমি যদি সেদিন হাসপাতালের আমাকে বলতে ছোট মা তুমি বেলিকে ত্যায্য করে হলেও আমার সাথে ন্যায় করো, আমি তাই করতাম। তোমার এক এক ফোঁটা চোখের পানির মূল্য আমি বেলির কাছ থেকে নিতাম, ওকে জন্ম দেওয়ার পাপ শোধরাতাম। কিন্তু তুমি যখন তোমার ছোট বাবার হাতে তালাকনামা দিয়ে গেলে চেক বইয়ের সাথে, বিশ্বাস করো অর্ক, বেলির বাবা মা হিসেবে সেদিন আমরা আরেকবার মরেছি। এই মৃত্যুতে লাশ দাফন হয়নি, তবে আত্মীয় স্বজনেরা এসে শোকের নামে অপমানের চিতায় পুড়িয়ে গেছে আমাদের। আসিফকে আমি দিনের পর দিন অথর্ব অনুভব করতে দেখেছি। যে মানুষটা সারা জীবন আত্মসম্মানকে মুকুটের মতো ধারণ করে চলেছে তাকে চোখ তুলে কারো দিকে তাকাতে দেখেনি বহুদিন। নিজের পরিবারে সে প্রবাসীর মতো থেকেছে, পাছে কেউ না আবার এটা বলে দেয় এমন মেয়ের বাপ হয়ে বেঁচে আছো কি করে। ঈদ উৎসবের আনন্দে আমরা ছিলাম ফেরারি আসামি। কারো সামনে আসা যাবে না, কারো কথার প্রতিবাদ করা যাবে না। পাখির মতো দুরন্ত ওই মেয়ে মেঘের মতো গম্ভীর হয়ে গেল। কিন্তু তোমার ফুফুদের মনে দয়া হয়নি তাও। তোমার ছোট ফুফু 3 সন্তানের বাপের সাথে বেলির বিয়ের সম্বন্ধ আনে, কারণ তার স্ত্রী অসুস্থ। ভদ্রলোকের দেখাশোনার জন্য একজন অল্পবয়সী মেয়ে লাগবে, ডিভোর্সি হলেও তাদের সমস্যা নেই। অর্ক বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে হাসনার দিকে। এসব কি বলছে ছোট মা? ওর নিজের ফুফুরা তাদের আপন ভাইয়ের মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে চেয়েছে। ওর স্ত্রীকে আরেকজনের মনোরঞ্জন করার জন্য তার হাতে তুলে দিতে চেয়েছে। অর্কের মনে হচ্ছিল একটা জ্বলন্ত কয়লার উপস্থিতি টের পাচ্ছে নিজের শ্বাসনালীতে। ওর অভ্যন্তরের সবকিছু পুড়ে যাচ্ছে, কিন্তু কেউ জানছে না। কোনোরকমে অর্ক জিজ্ঞেস করল, মা, বাবা কিছু জানতো না? তাদের সামনে কেউ আমার স্ত্রীকে আরেকজনের সাথে। প্রচণ্ড ক্ষোভ আর কষ্টে অর্ক কথা শেষ করতে পারে না। হাসনা অর্কের গালে হাত দিয়ে বলেন, যে মেয়ের স্বামী তাকে তালাকনামা দিয়ে মাসে মাসে টাকা পাঠিয়ে দেয় কিন্তু একটাবার ফোন করে ওর খোঁজ নেয় না, তার জন্য এমন সম্পর্ক আসাটাও নাকি আমাদের ভাগ্য ছিল। ওই দিন তোমার দাদু আর হামির চাচু এগিয়ে না আসলে আমি নিজের হাতে বিষ খাইয়ে ওকে মুক্তি দিতাম এই অপমান থেকে। বুবু আর ভাইজানকে আমরা কিছু জানাইনি। তারা বেলির জন্য এমনিতেই নিজের সন্তানের কাছ থেকে দূরে সরে গেছেন। পরিবারের বাকি সদস্যদের কাছ থেকে তাদের আর বিচ্ছিন্ন করতে চাইনি। হাসনা একটু থেমে আবার বললেন, তুমি বেলির জন্য নিজের জীবন নষ্ট করো না অর্ক। নতুন করে একজনকে নিয়ে জীবনটা সাজিয়ে নাও। বাবা মায়ের কাছে তাদের চোখের স্বস্তি আর মনের শান্তি হয়ে ফিরে আসো। বেলিকে না হয় অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আসিফ। এবার যেন আর সহ্য করতে পারল না অর্ক। ও নিজেও তো একজন রক্তমাংসের মানুষ। আর কত আঘাত সহ্য করবে? মরার আগে আপনজনদের দেওয়া আঘাতে আর কতবার মরবে ও? বাহ ছোট মা, বাহ। তুমি আসলেই বেলির মা হয়ে জিতে গেলে আর আমার ছোট মাকে হারিয়ে দিলে। তোমরা মা মেয়ে আমাকে কি ভাবো? হ্যাঁ, মৃদিকে তোমার মেয়ে বলে আমি তার জায়গা আরেকজনকে দিয়েছি। এখানে তুমি বলছো নতুন একজনকে নিয়ে আমি জীবন শুরু করি।
কি করে বলতে পারলে এমন করে? শাস্তি দিতে চাও আমার অন্যায়ের? তাহলে একবারে দিয়ে দাও না। মেরে ফেলো আমাকে, আর না হলে বলো আমি নিজেই মরে যাই। তারপরেও যদি তোমাদের কষ্ট দেওয়ার পাপমোচন হয় আমার। অর্ক, কি বলছো তুমি এসব? হুঁশ ঠিক আছে তোমার? হাসনার গলায় তীব্র আতঙ্কের সাথে প্রচণ্ড রাগ প্রকাশ পায়। অর্কের এই রূপ যে কতটা বিধ্বংসী হতে পারে সেটা ভালো করেই জানা আছে তার। কিন্তু আজ যেন অর্ক নিজেও পণ করেছে নিজেকে উন্মোচন করার। সারা জীবন বুকের ভেতর যত্ন করে আবেগ পুষে ওকে পেয়েছে। ভালোবাসার সব হক আদায় করতে যেয়ে অর্কের ভাগে শুধু অসহ্য রকমের যন্ত্রণা এসেছে। কিন্তু আর না, এবার অর্ক আর এমনটা হতে দেবে না। সবাইকে জানতে হবে অর্কের জীবনে বেলির জায়গাটা আসলে কোথায়। আমি খুব ভালো করা জানি কি বলছি। কিন্তু তোমরা জানো না আমার স্ত্রীর সম্মানের মূল্য আমার কাছে কতটুকু। ওর জন্য আমার ভালোবাসার সিন্ধু থেকে আমি একটা বিন্দু সরে আসতে দেইনি নিজেকে। কোনোদিন আমার নিজেকে ওই সুখের সন্ধান দেইনি যেখানে বেলির স্থান নেই। আর তোমরা বলছো আমাকে নতুন করে জীবন শুরু করতে। তোমার মেয়ের ধারণা আমি ওর জায়গা এলিশাকে দিয়েছি। সত্যি আজ এমন লাগছে কানাডার ওই ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টের পরে আমি বেঁচে ফিরলাম কেন, যেখানে আমার আপনজনেরা আমাকে মৃত্যু অপেক্ষা কঠিন শাস্তি দেওয়ার বন্দোবস্ত করেছে। বেলির কাছ থেকে দূরে ছিলাম আমি স্বীকার করছি, কিন্তু শুধু এজন্য যেন ও নিজেকে আর কষ্ট না দেয়। নীলিমা চাচির মতো ভুল কিছু না করে। 4টা বছর আমি শুধু নিঃশ্বাস নিয়ে বেঁচে ছিলাম কিন্তু জীবনের স্বাদ পাইনি। অথচ তোমরা সেটা বুঝলে না। বেলির একটা মেসেজ পেয়ে আমি পাগলের মতো সব ফেলে ছুটে এসেছি, আর তুমি বলছো আমার সুখের জন্য ওকে অন্য কোথাও পাঠিয়ে দেবে। অর্ক নিজের মাথার চুল খামচে ধরে উঠে দাঁড়ায়, এদিকে ওদিকে পায়াচারি করতে থাকে অস্থিরভাবে। হাসনা ওকে এমন অশান্ত দেখে এবার আসলে ভয় পাচ্ছেন। উনি তো অর্ককে আঘাত করতে চাননি। একদম না। বেলি যেমন তার সন্তান, অর্ক ঠিক তাই। ওর সুখের কথা ভেবেই হাসনার সবকিছু নতুন করে শুরু করতে বলেছেন। বেলির মালায় হয়তো অর্কের নামের মতি লেখাই হয়নি। নিয়তির এই সিদ্ধান্তকে মেনে নেওয়া ছাড়া আর কি করার আছে। কিন্তু এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল হয়ে গেছে কোথাও। অর্কের ছোট মা আজকে ওকে আসলেই কষ্ট দিয়ে ফেলেছে। অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। অর্ক, মাথা ঠান্ডা করে আমার কথা শোন, বাপ। হাসনার দিকে তাকিয়ে অর্ক কঠিন সুরে বলে, আমাকে ওই নামে আর ডাকবে না। আমি তোমার কেউ না। মুখে স্বীকার করো আর না করো তোমার কাছে আমি শুধু তোমার মেয়ের জীবন নষ্টকারী। না হলে এভাবে আমার কাছ থেকে সব লুকাতে পারতে না। প্রতিবার যখন মাকে কল করেছি তারপরেই তোমাকে কল করেছি। কারণ আমি জানতাম আমার 2টা মা। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি আমাকে সন্তানের জায়গা দাওনি কোনোদিন। হাসনা আঁতকে ওঠেন অর্কের কথা শুনে। কাতর স্বরে বলেন, তুই এ কথা বলতে পারলি আমায়? একবার তোর মুখে আটকালো না? অর্ক তিক্ত একটা হাসি দিয়ে বলে, তুমি এত পর ভাবতে পারলে আমায়? একবার তোমার মনে আটকালো না? হাসনা জবাব দিতে পারেন না। বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে থাকেন অভিমানে অবুঝ হয়ে ওঠা সন্তানের দিকে। অন্যদিকে অর্ক চোখ মুছে হাসনার কাছে এসে বলল, হাসপাতালের তোমাদের কাছে তালাকনামা দিয়েছিলাম। তার শাস্তি আমাকে তোমরা দিয়ে দিয়েছ। এখন প্রস্তুত হও আমাকে আমার আমানত বুঝিয়ে দেওয়ার। পুরো পরিবার আর সমাজের সামনে বেলিকে, আমার স্ত্রীকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। অধিকার না খাটিয়ে অনেক ঠকেছি। এবার সময় এসেছে নিজের অধিকার বুঝে নেওয়ার। অর্ক চলে যেতে নিয়েও আবার পেছনে ফিরে তাকায়। এক অদ্ভুত শীতল কণ্ঠে ঘোষণা দেয়, বেলি শুধু আমার। এইটা মেনে নাও তোমরা। আর তোমাদের মেয়েকেও বলো এই সত্য মেনে নিতে। ওর নসিবে হয় অর্কের স্ত্রী হয়ে থাকা লেখা আছে, আর না হয় ওর বিধবা হয়ে থাকা। কিন্তু ওকে শুধু আমার হয়ে থাকতে হবে। বাইরের ঝড় উঠেছে। কিছুক্ষণ পরপর বাজ পড়ছে। অর্ক বেলিকে ঘুম থেকে তুলে জোর করে ভাত আর মেডিসিন খাওয়ালো। বেলি অনেক নিষেধ করেছে কিছু খাবে না। কিন্তু অর্ক যেন ওর কথা না শোনার পণ করেছে। বাহিরের ঝড়ের মতো ওর চেহারাতেও এক ঝড়ের আভাস। কিন্তু সেটা কিসের ঝড়? বেলি অনেক চেষ্টা করেও বুঝতে পারল না। শেষ পর্যন্ত কোনোরকমে খেয়ে খাটের এক কোনায় যেয়ে শুয়ে পড়ল। অর্কের সাথে এভাবে এক খাটে ঘুমাতে ওর ভীষণ সংকোচ হয়। কত বাধা দেওয়ার চেষ্টা করেছে। গভীর রাতে চুপ করে উঠে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আগের অর্কের সাথে এই অর্কের যে বিস্তর তফাৎ। আগের অর্ক বেলির বানানো দূরত্বকে সম্মান করে চলত। কিন্তু এই অর্ক সব দ্বিধাকে দূরে সরিয়ে বেলিকে বুকে তুলে নেয়, নিজের মতো করে আদর করে,
নিজের মতো করেই বেলিকে বোঝায় ওর নিখাদ ভালোবাসার নিগুড় আবেদন। বারবার এতটা কাছে এসেও অর্ক শেষ পর্যন্ত বেলির নীরব চাওয়াকে সম্মান দেখিয়ে থেমে যায়, কিন্তু ওকে দূরে সরে যেতে দেয় না। বেলি যেন অর্কের এক অদ্ভুত নেশায় পরিণত হয়েছে। এমন এক নেশা যেখানে ও বুঁদ হয়ে থাকতে চায় দিনরাত্রির প্রতিক্ষণ। কিন্তু বেলি তো সেটা চায় না। ও জানে অর্কের নামের সাথে ওর নাম জুড়ে থাকার দিন শেষ হয়ে এসেছে। তাহলে নতুন করে এই কাছে আসা ভালোবাসার কি দরকার? বেলি চায় না ওকে ঘিরে এই স্মৃতিগুলো অর্কের ভবিষ্যতের পথে প্রতিবন্ধকতা হয়ে থাকুক। বেলি খাটের এক কোণায় গুটিয়ে শুয়ে আছে। অর্ক ওর থেকে কিছুটা দূরে বিছানায় হেলান দিয়ে আছে। আজকে ও ভীষণ গম্ভীর হয়ে আছে। কিন্তু কেন? নতুন করে আবার কি হলো? হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো ঘরে অন্ধকার ছেয়ে যায়। বাজ পড়ার প্রচণ্ড শব্দে বেলি ভীষণ কেঁপে ওঠে। কিন্তু তাও অর্কের কাছে সরে আসে না। অর্ক ওকে ধরতে গেলে বেলি হাত সরিয়ে দেয়। এবার যেন একটা কাণ্ড অর্কের রাগ, অভিমান আর অস্থিরতায় ভীষণভাবে এলোমেলো করে দিল। ও বেলিকে টেনে নিজের কাছে নিয়ে আসে। এতটা কাছে যে বেলির নিঃশ্বাসের উষ্ণতা অর্কের মাঝে উন্মাদনা জাগিয়ে তোলে। অর্ক বেলিকে ফুলের মতো কোমল ছোঁয়ায় না, বরং একজন পুরুষ যে অধিকার নিয়ে তার নারীকে স্পর্শ করে সেইভাবে স্পর্শ করল। বেলির তৈরি করা বাধার দেওয়ালকে আজ অর্ক ওর ভালোবাসার অধিকার দিয়ে যেন মিটিয়ে দেওয়ার পণ করেছে। এমন তো না যে অর্ক বেলির মর্জির তোয়াক্কা করতে নারাজ। তবে ও বুঝে গেছে এই মেয়ের সবটুকু বুঝে নিয়ে ওকে এটা বোঝাতে হবে যে অর্ক শুধু ওর আর কারো না। তাই তো আজ প্রকৃতির ঝড়ের সাথে পাল্লা দিয়ে যেন অর্ক বেলির মাঝে লুকিয়ে থাকা নারীসত্তাকে জাগিয়ে তুলতে চাইছে। ওকে অনুভব করাতে চাইছে নিজের অবগুণ্ঠিত অনুভূতির তীরতাকে। অর্ক যখন বেলিকে গভীর থেকে গভীরতর স্পর্শ দিয়ে যাচ্ছিল তখন টের পেল বেলি কান্না করছে। এক নিঃশব্দ কান্না, যার নীরব থেকেও ভীষণ সরব এক উপস্থিতি আছে। অর্ক বেলির চোখ থেকে অশ্রুবিন্দুগুলোকে গড়িয়ে যেতে দেয় না, বরং তৃষ্ণাতের অমৃতসুধার মতো শুষে নেয়। ওর অনাবৃত শরীরটাকে বুকের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে নেয় চাদরের আড়ালে। বেলি সরে আসতে চাইলে অর্ক ওর ঠোঁটে এক গভীর স্পর্শের ছোঁয়া দিয়ে বলে, তোমার কাছে আসবার অধিকার যেমন আমার আছে, তোমাকে নিজের কাছে রাখবার সাহসও আছে। অনেক হয়েছে এই দূরে থাকার বিষাক্ত খেলা। এবার তুমি আমার কাছ থেকে আর দূরে যেতে পারবে না বেলি। নিজেকে প্রস্তুত করো। ঈদের দিন আমি তোমাকে সবার সামনে তোমার স্থান আর অধিকার বুঝিয়ে দেব। আর একান্তে আমার আকাঙ্ক্ষাকে মুক্ত করব তোমার অববাহিকায়। বেলির বুকে যেন কষ্টের তুফান ওঠে। ও জানে এই সুখের স্বপ্ন ওর জীবনে কখনোই বাস্তব হয়ে আসবে না। তাহলে কেন অর্ক বিদায় বেলায় ওকে কষ্ট দেওয়ার এত আয়োজন করছে? বেলি কান্না করে বলে, প্লিজ অর্ক, তুমি এভাবে আমাকে আর কষ্ট দিও না। আমি আর তুমি কখনো এক হতে পারবো না। নিয়তির সিদ্ধান্তকে মেনে নাও। আমাকে মুক্তি করো এই বাহুডোর থেকে। অর্ক বেলির কপালে, গালে চুমু দিয়েও যেন নিজেকে থামাতে পারে না। এক দীর্ঘ সময় ধরে দুজনের অধরের যুগলবন্দি ঘটিয়ে মৃদু স্বরে বলল, উপলব্ধির পড়তে পড়তে সত্তার সূক্ষ্ম বিভাজন। অবেলার নিঃসঙ্গতায় আমার শুধু তোমায় প্রয়োজন।